তিনি যখন অন্য রাষ্ট্রের পররাষ্ট্রনীতির মধ্যে ঢুকে পড়েন এবং নিজেকে প্রমাণ করতে চান তিনি ডোনাল্ড ট্রাম্পের কত বড় বন্ধু, তারপর প্রতিটা স্তরে দেখা যায় তার সেই দাবি কতটা অন্তঃশ্বাসশূন্য। এই ছেলে হবে কথায় না বড় হয়ে কাজে 56 ইঞ্চি হবে। উনি বাতেলাবাজিতে 56 ইঞ্চি, কাজের বেলায় 16 ইঞ্চি। এই মোদি বাহিনীর মুরদ নেই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কথা বলার, এই মোদি বাহিনীর মুরদ নেই চায়নার বিরুদ্ধে হুঙ্কার তোলার। সংবিধানের প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকর এই বাংলার থেকে রাজ্যসভায় সাংসদ, যে বাংলার স্বাধীনতা সংগ্রামের সবার আগে সেলুলার জেলের 70% বাঙালি, ব্রিটিশ তাড়ালো বাঙালি, আর বাংলা ভাষায় কথা বললে রোহিঙ্গা। আমাদের দুর্ভাগ্য, আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি বাতেলাবাজিতে 56 ইঞ্চি, বাস্তবে 16 ইঞ্চির। যখন নরেন্দ্র মোদী বলেছিল আপকি বা ট্রাম্প সরকার, সেবার ডোনাল্ড ট্রাম্প হেরে গিয়েছিল। গতবারের নির্বাচনে যখন ট্রাম্প জিতল, আমরা দেখলাম এই হিন্দু বীরদের উদ্বাহু হয়ে নৃত্য করতে। সেই ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর মুখে ঝামা ঘষে দিয়ে পাক প্রেসিডেন্ট, এই পাক আর্মির যিনি সর্বোচ্চ আসিম মুনির, তাকে নিজের হোয়াইট হাউসে ডেকে লাঞ্চ করান। চীনের সাথে সম্পর্ক খারাপ, বাংলাদেশের সাথে সম্পর্ক তলানিতে, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নেই, এমনকি শ্রীলঙ্কা, মায়ানমারের মতো রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক খারাপ হচ্ছে প্রতিনিয়ত। বিদেশ নীতি বলেই সরকারের কিছু নেই। গোটা দেশের মানুষকে যারা উল্লুবাবু ভাবছে, তাদেরকে দেশের মানুষ, বাংলার মানুষ 26-এ উল্লু বানিয়ে দেবে। দিল্লি পুলিশের মন্ত্র হয়ে গিয়েছে, যাহা বলিব মিথ্যা বলিব, মিথ্যা বই সত্য বলিব না। দাদা, এবার কি তাহলে ট্রাম্পের সৌজন্যে ভারতের উপর 25% কর বৃদ্ধি হলো? শুধু তাই নয়, এটা মাথায় রাখতে হবে, এই যে ডোনাল্ড ট্রাম্প, এর হয়ে নির্বাচনের সময় খোদ আমেরিকায় গিয়ে ভারতের প্রধানমন্ত্রী স্লোগান তুলেছিলেন আপকি বা ট্রাম্প সরকার। আমরা জানি কোনো বহির্দেশে তার আভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা কোনো বাইরের দেশের মানুষের পক্ষে সমীচীনই হয় না। সেখানে ভারতবর্ষের কার্যত সেই অর্থে রাষ্ট্রের প্রধান, যিনি প্রধানমন্ত্রী, তিনি যখন অন্য রাষ্ট্রের পররাষ্ট্রনীতির মধ্যে ঢুকে পড়েন এবং নিজেকে প্রমাণ করতে চান তিনি ডোনাল্ড ট্রাম্পের কত বড় বন্ধু, তারপর প্রতিটা স্তরে দেখা যায় তার সেই দাবি কতটা অন্তঃশ্বাসশূন্য। ভারতবর্ষকে যখন পাকিস্তান আক্রমণ করে, সন্ত্রাসবাদী হামলা হয়, তার প্রেক্ষিতে ভারতীয় সেনারা যখন একেবারে কার্যত ওই হিন্দিতে যেটা বলে মুঁহ তোর জবাব দেওয়া, সেই জবাব দিচ্ছিল, পাকিস্তানের একের পর এক জঙ্গি ঘাঁটি তছনছ করে দিচ্ছে ভারতীয় সেনা, সেই সময় এই অপদার্থ দুর্বলতম দেশের প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখলাম নরেন্দ্র মোদী এবং তার বিদেশ মন্ত্রকের চূড়ান্ত ব্যর্থতা। আমাদের বিদেশ মন্ত্রক সিজফায়ার ঘোষণা করতে পারল না, তার আগে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিল। অথচ আমরা এই গতবার, সেইবার যখন নরেন্দ্র মোদী বলেছিল আপকি বা ট্রাম্প সরকার, সেবার ডোনাল্ড ট্রাম্প হেরে গিয়েছিল। গতবারের নির্বাচনে যখন ট্রাম্প জিতল, আমরা দেখলাম এই হিন্দু বীরদের উদ্বাহু হয়ে নৃত্য করতে। গুজরাট, উত্তরপ্রদেশ, রাজস্থান, গোবলয়ে একাধিক জায়গায় গো ভক্তরা, গো মাতার সন্তানরা কার্যত যজ্ঞ করল ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের চেয়ে। নরেন্দ্র মোদী, অমিত শাহ গুজরাটের স্টেডিয়ামে নিয়ে আসলেন, যেই স্টেডিয়ামের নাম নিজের নামে করেছেন, সেই স্টেডিয়ামে এনে ডোনাল্ড ট্রাম্পকে সম্বর্ধনা দিলেন। সেই সম্বর্ধনা অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প স্বামী বিবেকানন্দন বলে বিবেকানন্দকে অপমান করলেন। কোনো মন্ত্রী, নেতা, প্রধানমন্ত্রীর একবার হিম্মত হলো না যে স্বামী বিবেকানন্দের এই অপমান গোটা ভারতবর্ষের অপমান, যারা নাকি কোটানকোট হিন্দুত্বের ধ্বজাধারী, গেরুয়া পোস্টার বয়, সেটা তো গেরুয়ারও অপমান। কারোর মুরদ হলো না যে তাকে এইটুকু সংশোধন করিয়ে দেওয়ার। সেদিনকেই বোঝা গিয়েছিল আসলে মেরুদণ্ডটা শুধু 56 ইঞ্চি বললেই হয় না। আমাদের দেশে কবে সেই ছেলে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমাদের দুর্ভাগ্য, আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি বাতেলাবাজিতে 56 ইঞ্চি, বাস্তবে 16 ইঞ্চির। এটা দেখবার জন্য ভারতবাসী হিসেবে আমরাও প্রস্তুত ছিলাম না। তারপরে তো একের পর এক ঘটনা। প্রধানমন্ত্রী মন কি বাত করার আগেই ডোনাল্ড ট্রাম্প প্রেস ডেকে এনে বলে দিলেন, আমি ভারতকে বলে দিয়েছি, পাকিস্তানকে বলে দিয়েছি যে হয় যুদ্ধ বন্ধ করো, নইলে ব্যবসা বন্ধ করে দেবো। প্রকাশ্যে হুমকি। একবারের জন্য লিখিতভাবে ভারতের বিদেশ মন্ত্রক বলেছে যে আপনি এই মন্তব্য করেন কি করে?
আপনি সিজফায়ার ঘোষণা করেন কি করে? হিম্মত হবে পার্লামেন্টের বুকে। দেখুন, আমি কংগ্রেস করি না, বিরোধী দলের পক্ষ থেকে, ইন্ডিয়া জোটের পক্ষ থেকে সেদিনকে দেখলাম রাহুল গান্ধী বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পকে ভুল স্বীকার করার জন্য, ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমা চাওয়ার জন্য নরেন্দ্র মোদীর হিম্মত হবে বলবার জন্য? চুপ। এই মোদি বাহিনী মুরদ নেই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কথা বলার, এই মোদি বাহিনীর মুরদ নেই চায়নার বিরুদ্ধে হুঙ্কার তোলার। যখন চায়না ডোকলাম দখল করতে চায়, পিওকের মধ্যে ঢুকতে চায়, লাদাখে আগ্রাসন করতে চায়, চুপ করে বুঝে থাকে, মুখ বুঝে থাকে। এমনকি এত দুর্ভাগ্য আমাদের যে ইন্দিরা গান্ধীর সময় যখন আমরা পাকিস্তানকে মুখের মতো জবাব দিতে পেরেছিলাম, পাকিস্তানকে টুকরো করে দিতে পেরেছিলাম, এই নরেন্দ্র মোদীর সময় আজকে দাঁড়িয়ে পাকিস্তানও আমাদের মুখের ওপর দিয়ে হুমকি দিয়ে চলে যায়। আমাদের কূটনৈতিক দৌত্য কোথায় থাকে যখন IMF পাকিস্তানকে $2 লক্ষ কোটি লোন দেয়? এই ভয়াবহ সময়ে টেররিজম যখন বৃদ্ধি পাচ্ছে, তখন কেন ভারতের কূটনৈতিক দৌত্য বিশ্বব্যাংকের মঞ্চে গিয়ে তুলে ধরতে পারে না যে এই টাকা এই সময় পাকিস্তানকে দেওয়া উচিত হবে না, এরা সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে? একদিকে আমাদের কূটনৈতিক ফেইলিওর, তার সাথে সাথে যে ডোনাল্ড ট্রাম্পকে আমরা নিজেদের বন্ধু দেখাতে এত উদগ্রীব, সেই ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর মুখে ঝামা ঘষে দিয়ে পাক প্রেসিডেন্ট, এই পাক আর্মির যিনি সর্বোচ্চ আসিম মুনির, তাকে নিজের হোয়াইট হাউসে ডেকে লাঞ্চ করান। কোথায় ভারতের কূটনৈতিক দৈত্য? কালকে দেখলাম আবার 1/4 ট্যাক্স বাড়িয়ে দিয়েছে ভারতের কোম্পানিগুলো, মানে ভারতের যারা বাইরে ব্যবসা করতো, বড় বড় কর্পোরেটরা, তাদের ব্যবসা চৌপাট হয়ে যাবে। হিম্মত হবে নরেন্দ্র মোদীর একটা স্টেটমেন্ট করার? মুরদ হবে। আমেরিকা চিরকাল চেয়েছে ডমিনেট করতে। ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী, রিচার্ড নিক্সন ছিলেন প্রেসিডেন্ট, বিদেশ সচিব ছিলেন হেনরি কিসিঙ্গার। রিচার্ড নিক্সন কিসিঙ্গারের মাধ্যমে ইন্দিরা গান্ধীকে হুমকি দিতে চেয়েছিলেন যে ভারত যেন পাকিস্তানের বিষয়ে মাথা না গলায়। এদিকে পূর্ব পাকিস্তানে শয়ে শয়ে হাজারে হাজারে বাঙালির উপর অত্যাচার করছিল পাক খান সেনারা। ইন্দিরা গান্ধীর জবাব ছিল ভারত আমেরিকাকে তার বন্ধু মনে করে, বস নয়। টুকরো করে দিয়েছিল ইন্দিরা গান্ধী পাকিস্তানকে। হিম্মত হবে নরেন্দ্র মোদীর? ওই যে আমাদের দেশে কবে সেই ছেলে হবে কথায় না বড় হয়ে কাজে 56 ইঞ্চি হবে। উনি বাতেলাবাজিতে 56 ইঞ্চি, কাজের বেলায় 16 ইঞ্চি। কিন্তু মোদি এবং ট্রাম্পের যে ভালো সম্পর্ক বা বন্ধুত্ব, এটা সর্বজন বিদিত, কিন্তু তারপরেও কি করে গদি মিডিয়ায় যদি ভালো সম্পর্কই হতো তাহলে পারতো এরকমভাবে ভারতের উপর অন্যায় ট্যাক্স বসাতে? পারতো আসিম মুনিরকে নিয়ে, কই নরেন্দ্র মোদীকে তো ডাকেনি হোয়াইট হাউসে লাঞ্চ করতে? পাকিস্তানের সেনাপ্রধান যে সরাসরি ISI-কে মদত দিচ্ছে, এই সন্ত্রাসবাদে মদত দিচ্ছে, ভারতে এই হামলার পরে আসিম মুনিরকে ডেকে লাঞ্চ করে কি বার্তা দিল? যদি বন্ধুত্ব এই হয় তাহলে বন্ধুত্ব কাকে বলে? যে আমাকে ঘরে ঢুকে খুন করছে, আমার সাথে এত বন্ধুত্ব, সে তার সাথে লাঞ্চ করছে আর আমি মুখে চুপ। এদিকে আমি গিয়ে স্লোগান দিচ্ছি আপকি বা ট্রাম্প সরকার। তাহলে কি নরেন্দ্র মোদী পাকিস্তানের দালাল? আগে তো সেই প্রশ্ন করতে হবে, যদি এইটাই যদি বন্ধুত্বের নমুনা হয়। কিন্তু এই যে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট কিন্তু জানাচ্ছেন যে ভারতে ব্যবসা করতে আসলে অতিরিক্ত কর নেওয়া হচ্ছে। এই যে কর বৃদ্ধির মূল কারণ কি বলবেন আপনি? যে কোথাও কি পাকপ্রীতির উপর নির্ভর করছে? শুধু পাকপ্রীতি নয়, নরেন্দ্র মোদীর বিদেশ দপ্তর ভয়াবহভাবে ব্যর্থ। কূটনৈতিক দৌত্য করতে লেজে গোবরে হয়ে যাচ্ছে। আজকে ভাবুন না, ভারতবর্ষের যতগুলো প্রতিবেশী রাষ্ট্র, সকলের সাথে আমাদের সম্পর্ক খারাপ হয়েছে। চীনের সাথে সম্পর্ক খারাপ, বাংলাদেশের সাথে সম্পর্ক তলানিতে, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নেই, এমনকি শ্রীলঙ্কা, মায়ানমারের মতো রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক খারাপ হচ্ছে প্রতিনিয়ত। বিদেশ নীতি বলেই সরকারের কিছু নেই, তার ফল যেটা হওয়ার সেটাই হচ্ছে ইকোনমিতে সেই ফল পড়ছে। তাহলে কি দাদা মোদী সরকার আসার পর ভারতের সঙ্গে বৈদেশিক যে সম্পর্কগুলো, এই সম্পর্কগুলো কি তলানিতে ঠিক আছে না আদৌ স্ট্রং হয়েছে? তা আপনি তো নিজেই বললেন, নিজের প্রশ্নে নিজেরই উত্তর দিলেন। কোথায় থেকেছে ভারতবর্ষের মানুষ তো এখন বুঝতে পারছে। ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। 5 ট্রিলিয়ন ইকোনমির গল্প দেখিয়ে সারা পৃথিবীতে ব্যবসা বন্ধ করিয়ে দিচ্ছে মোদী সরকার। ভারতে বিদেশ নীতি কোথায় পৌঁছেছে নিজেই বুঝে দেখুন। দাদা, এই যে জয় বাংলা বা জয় শ্রীরাম, এই যে শব্দ চয়ন বলুন বা শব্দধ্বনি, এটাকে এখন শুধুমাত্র কে বাঙালি, কে রোহিঙ্গা, কে অবাঙালি, এইটা চিহ্নিতকরণের জন্যই মাধ্যম হয়ে উঠেছে। মানে বুঝলাম না, জয় বাংলা বললে রোহিঙ্গা হবে কেন? মানে আপনি রোহিঙ্গা? আপনি বাংলা ভাষায় কথা বলছেন?
আপনি কোথায় থাকতেন? মায়ানমারে? আমি জানি না, মানে বাংলা ভাষায় কথা বললে রোহিঙ্গা হয়ে যায়, এই থিওরিটা কার? তাকে তো নোবেল পুরস্কার দেওয়া উচিত। আপনি বেঙ্গলি মিডিয়ামে পড়াশোনা করেছেন না ইংরেজি মিডিয়ামে? মানে আমি জিজ্ঞাসা করছি, আপনি কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? বেঙ্গলি মিডিয়ামে। তার মানে আপনি নিশ্চয়ই রোহিঙ্গা। মানে এই যে ন্যারেটিভটা তৈরি হয়েছে, বাংলা ভাষায় কথা বললে, ভাবুন, দেশকে জাতীয় সঙ্গীত বাংলায় লেখা, বন্দে মাতরম জাতীয় গীত বাংলায় লেখা, দেশের নোবেল পুরস্কার প্রথম বাংলা, অস্কার বাংলা, রমন ম্যাগসেসাই একের পর এক বাংলা, সংবিধানের প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকর এই বাংলার থেকে রাজ্যসভায় সাংসদ, যে বাংলার স্বাধীনতা সংগ্রামের সবার আগে সেলুলার জেলের 70% বাঙালি, ব্রিটিশ তাড়ালো বাঙালি, আর বাংলা ভাষায় কথা বললে রোহিঙ্গা। এই অসভ্যতমটার বিরুদ্ধে তো সবার আগে প্রতিবাদ হওয়া উচিত। সাহস হয় কী করে? বাংলার বুক থেকে নির্বাচিত বিধায়ক, যে নিজে বাংলা ছাড়া অন্য ভাষা ভালো করে বলতে পারে না, যে নিজে টানা হিন্দিতে 15 মিনিট বক্তৃতা দিতে পারবে না, ইংরেজিতে বলতে পারবে না 15 মিনিট, সে বলছে বাংলা ভাষায় কথা বললে রোহিঙ্গা। ভেবে দেখুন বারটা কোথায় বেড়েছে। বাঙালির মার বিধানসভা পার, 21-এ দেখিয়েছে, 26-এ আবার দেখাবে। কিন্তু একদিকে যখন মুখ্যমন্ত্রীর নির্দেশে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য জুড়ে ভাষা আন্দোলন শুরু হয়েছে, তখন বিরোধী দলনেতা স্পষ্ট জানাচ্ছেন যে বাংলাকে রোহিঙ্গা মুক্ত করতে বা বাংলাদেশে অনুপ্রবেশ রুখতে তিনি আন্দোলনে নামবে। রোহিঙ্গা কি? আমি তো জিজ্ঞাসা করছি। রোহিঙ্গা খায় না মাথায় দেয়? আপনি দেখেছেন কখনো রোহিঙ্গা? কোন রোহিঙ্গাকে আপনি দেখেছেন? আমি জিজ্ঞাসা আপনাকে প্রশ্ন করছি, দেখেছেন আপনি কখনো? দেখেছেন রোহিঙ্গা কীরকম দেখতে হয়? দেখেননি। আমিও রোহিঙ্গা দেখিনি। মানে রোহিঙ্গার মাথায় কি 3টে শিং? আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবার হচ্ছে গুরুবার, গুরুবারে কি রোহিঙ্গারা নিরামিষ খায়? কালকে শুক্রবার, শুক্রবার কি রোহিঙ্গারা নামাজ পড়বে? শনিবার বড় ঠাকুরের বার, শনিবার কি সেদিনকে স্নান করে আহ্নিক করবে? রবিবার দিন কি চিড়িয়াখানায় বা ভিক্টোরিয়ায় ঘুরতে যায় রোহিঙ্গারা? আমি জানতে চাইছি। এই যে বলছে এত লক্ষ রোহিঙ্গা, 1,25,00,000 নাকি রোহিঙ্গা আর মুসলমান। আরে সারা পৃথিবীতে, রাষ্ট্রপুঞ্জের তথ্য বলছে সারা পৃথিবীতেই রোহিঙ্গা আছে 14 লাখ। এখানে বলে দিল 60 লাখ, 70 লাখ, এখন বলছে 1,25,00,000 রোহিঙ্গা আর মুসলমান। আমি যদি 15-20 লাখ রোহিঙ্গাও ধরি, রোহিঙ্গা তো মায়ানমারে থাকে। যদি সারা পৃথিবীতে 2, 4, 5, 10 হাজার রোহিঙ্গা ছড়িয়ে ছিটিয়েও থাকে, তাহলে এই সংখ্যাটা এলো কোত্থেকে? যদি 20 লাখ রোহিঙ্গা, 50 লাখ রোহিঙ্গা থেকে থাকে, 80,000 বুথ, তার মানে প্রতি বুথে অন্তত 100 থেকে 300 জন করে রোহিঙ্গা আছে। আপনার বাড়ির আশেপাশে তার মানে অন্তত আপনার পাড়ায় যদি 50টা বাড়ি থাকে, তার মধ্যে অন্তত 6টা বাড়িতে, 8টা বাড়িতে, 10টা বাড়িতে রোহিঙ্গা আছে। আপনি দেখেছেন কোনো দিনও? আপনার বাড়ি ছাড়িয়ে 3 নম্বর বাড়ি ছাড়িয়ে যে 4 নম্বর বাড়ি, সেই 4 নম্বর বাড়ি লিফটে করে উঠলে বা সিঁড়িতে উঠলে দোতলার যে 4র্থ ফ্ল্যাটটা রয়েছে, সেই 4র্থ ফ্ল্যাটের 2য় ঘরে তার উপর যে কুলুঙ্গি আছে, কুলুঙ্গির মধ্যে 3টে রোহিঙ্গা লুকিয়ে থাকে কিনা আপনি দেখেছেন কখনো? দেখেন। এই যে ন্যারেটিভটা তৈরি করা, বাংলা ভাষায় কথা বললে রোহিঙ্গা, কেউ রোহিঙ্গা দেখেনি, কিন্তু রটিয়ে দেওয়া হলো রোহিঙ্গা। অনুপ্রবেশ, আর অনুপ্রবেশ আটকানোর দায়িত্ব কার? তোমার অপদার্থ কেন্দ্রীয় সরকারের। অনুপ্রবেশ নিয়ে কথা বলার সময় এরা লজ্জা করে না যে পেহেলগামে অনুপ্রবেশটা হলো কী করে, সেখানে আটকানো গেল না কেন? সেখানে তো আর্মি ছিল ডিপ্লয়েড। আর্মি ছেড়ে দিন, আর্মি তো বর্ডার পাহারা দিচ্ছে নিশ্চিতভাবে, দেশের সেনার আমাদের গর্ব। জম্মু কাশ্মীরে পুলিশ কার? জম্মু কাশ্মীরে সরকার বিজেপি চলে গেছে, কিন্তু পুলিশ প্রশাসনটা তো অমিত শাহ রেখে দিয়েছে নিজের হাতে। জম্মুর পুলিশ, জম্মু কাশ্মীরের পুলিশ কী করে বর্ডার থেকে 115 কিলোমিটার দূর পেহেলগামের বৈশারণ ভ্যালি, কী করে জঙ্গিরা ফ্রি মুভ করলো, কী করে অস্ত্রশস্ত্র নিয়ে এলো, কী করে অস্ত্রশস্ত্র নিয়ে তারা বেরিয়ে গেল? অনুপ্রবেশ আটকানোর দায়িত্ব কার? আসাম দিয়ে যে অনুপ্রবেশ ঘটছে এই বাংলাদেশ এপিসোডের পরে, যে 3 জন জঙ্গি ধরা পড়েছে, 3 জনই তো আসাম দিয়ে ঢুকেছে। ত্রিপুরা দিয়ে অনুপ্রবেশ হচ্ছে, ডাবল ইঞ্জিনের সরকার, আটকানোর দায়িত্ব কার? এই যে ফালতু কথা বলে ন্যারেটিভটাকে ঘুরিয়ে দেওয়া, আসলে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে হবে। কোনো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নয়, সাইলেন্ট ইনভিজিবল রিগিং। সাইলেন্ট ইনভিজিবল রিগিং। ওরা জানে বিরোধীর সাথে এই রাজ্যে তৃণমূলের পার্থক্য প্রায় 80-90 লক্ষ ভোটের, তাই জন্য 1,25,00,000 টার্গেট দিয়েছে যে 1 কোটি মানুষের নাম যদি বাদ দেওয়া যায় তাহলে বিজেপি ক্ষমতায় আসবে। 2 জন মানুষের নাম বাদ দিয়ে দেবো হিম্মত থাকলে, বাংলা ছাড়া করে রেখে দেবো। বাংলার মানুষ
যারা বাঙালিকে রোহিঙ্গা বলছে বাংলা ছাড়া করে বিজেপিকে রেখে দেবে, পরের বার 30 পেরোবে না। কিন্তু যেটা বিজেপির থেকে বলা হচ্ছে যে এসআইআর একমাত্র এটা ভুয়ো ভোটার নিয়ে, যেটা হচ্ছে যে ভোটার তালিকা সংশোধন হচ্ছে আসলে। সুপ্রিম কোর্টে থাপ্পড় খাচ্ছে কেন? তাহলে সুপ্রিম কোর্টে থাপ্পড়টা খেতে হচ্ছে কেন? ভোটার তালিকা সংশোধন মানে কি? ধরে ধরে নাম বাদ দিয়ে দেওয়া? ভোটার তালিকা সংশোধনটা কিসের ভিত্তিতে হবে? এই যে বিহারে 77 লক্ষ লোকের নাম বাদ দিয়েছে, সুপ্রিম কোর্ট তো প্রশ্ন তুলেছে কিসের ভিত্তিতেই নাম বাদ গেল। যারা পরিযায়ী শ্রমিক, যারা বাইরের রাজ্যে কাজ করছে, তারা কি করে 7 দিনের নোটিশে তারা বাড়িতে আসবে? 21 লক্ষের নাম বাদ দিয়ে দিয়েছে। এবং যাদের নাম বাদ দিয়েছে পিছড়ে বর্গ, দলিত, মহাদলিত, যাদব, যারা বিজেপির বিরুদ্ধে ভোট দেয়, বেছে বেছে টার্গেট করে নাম বাদ দেওয়ার পরিকল্পনা চলছে। সুপ্রিম কোর্টে থাপ্পড় খেয়েছে, আবার আগামী দিন থাপ্পড় খাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বিহারে যে ভোটার তালিকা সেখানে কুকুরের নামে ভোটার কার্ড, আধার কার্ড হয়েছে, এবং সেটা কিন্তু নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে এটা সম্পূর্ণভাবে ভুল তথ্য, এরকম কোনো তথ্য জমা পড়েনি নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশন কি বলেছে আমি জানি না, আমি আপনার ক্যামেরাম্যানকে আমি পাঠিয়ে দিচ্ছি। এই তথ্য যদি ভুয়ো তথ্য হয় আমি ল্যাপটপেও দেখাতে পারি, আমি মোবাইলেও দেখাতে পারি, মোবাইলেই দেখিয়ে দিচ্ছি, আপনাদের ক্যামেরা দেখাতে সুবিধা হবে কোনটা ভুয়ো তথ্য। একটি কুকুর যার নাম ডগবাবু, ডগবাবুর বাবার নাম হচ্ছে কুত্তাবাবু এবং মায়ের নাম কুত্তিয়া দেবী, জেলা পাটনা, পিনকোড, গ্রাম, মহল্লা সহ সমস্ত কিছু দেওয়া আছে। আমি আপনার ক্যামেরাম্যানের সামনে তুলে ধরছি, দেখান। এই তথ্য ইস্যু করেছে বিহার সরকার রেভিনিউ অফিসার। জুম করুন, দেখান এটা তথ্য ইস্যু করেছে কি করেনি। কুত্তাবাবুর পরে আরেকটি সংযোজন এসছে, সুনিতা ট্র্যাক্টর, তার মায়ের নাম কার দেবী, বিহারের চম্পারণ। ছ্যাবলামো হচ্ছে, 77 লক্ষ জেনুইন ভোটারের নাম বাদ দিয়ে কুত্তাবাবু, কুতিয়া দেবীর ছেলে রকবাবু, তার নাম উঠছে, এসআইআর নাম উঠে যাচ্ছে, ভোটার তালিকায় নাম উঠে যাচ্ছে, শংসাপত্র পেয়ে যাচ্ছে ডগবাবু। আসলে গোটা দেশের মানুষকে যারা উল্লুবাবু ভাবছে তাদেরকে দেশের মানুষ, বাংলার মানুষ 26-এ উল্লু বানিয়ে দেবে। দাদা, এসআইআর নিয়ে যখন পুরো রাজ্য রাজনীতি উত্তাল, তখন আরেকটা বিষয় সামনে আসে, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বয়ং যে ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেছিলেন যে একজন শিশু এবং তার মায়ের উপর যে দিল্লিতে অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, সেখানে দিল্লি পুলিশ থেকে স্পষ্ট জানিয়েছে যে সেটাও সম্পূর্ণভাবে ভুল তথ্য। দিল্লি পুলিশ তো যুধিষ্ঠিরের নাতি, তাই দিল্লি পুলিশ যাহা বলিবে তাহাই সত্য কথা। দিল্লি পুলিশকে তো আমরা দেখেছি 2016 সালে একটা ফেক ভিডিও ছড়িয়ে দিয়ে বর্তমানে কংগ্রেসের নেতা, তখন বামপন্থী নেতা ছিলেন কানাইয়া কুমার, তার বিরুদ্ধে একটা ফেক ভিডিও ছড়িয়ে তাকে অ্যারেস্ট করেছিল ওই ভিডিওর ভিত্তিতে। দিল্লি পুলিশের চরিত্র আমরা জানি। এই দিল্লি পুলিশই তো যখন আমাদের দেশের গর্ব, সোনার মেয়েরা, অ্যাথলিট, কুস্তিগির বিনেশ ফোগত সহ একাধিক কুস্তিগির যখন কুস্তি ফেডারেশনের চেয়ারম্যান ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেছিলেন, পার্লামেন্টের বাইরে দাঁড়িয়ে একটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছিল, কি নৃশংসভাবে পিটিয়েছিল আমরা ভুলে গেছি। এই দিল্লি পুলিশকে আমরা ভুলে গেছি। জামিয়ার মধ্যে ঢুকে যখন বিজেপি নেতারা গুলি চালিয়েছিল, বলেছিল দেশকে গাদ্দারও কো গলি মারো সালেকো, দিল্লি পুলিশের রোলটা ভুলে গিয়েছি। এই দিল্লি পুলিশের রোল কদিন আগে ভুলে গেছি। দিল্লির বাঙালি কলোনি গোলাপকুঞ্জ, বসন্তকুঞ্জে, সেখানে যখন জলের লাইন কেটে দিয়েছে, ড্রেনেজ কানেকশান বন্ধ করে দিয়েছে, যেটা বেআইনি, সুপ্রিম কোর্টের নির্দেশ আছে ইমার্জেন্সি সার্ভিস বন্ধ করা যায় না। তারপর যখন তারা ট্যাঙ্কারে করে জল আনছিলেন, দিল্লি পুলিশ গিয়ে জলের ট্যাঙ্কার আটকে দিয়েছিল। তো দিল্লি পুলিশের চরিত্র তো বাংলার মানুষ ভোলেনি, দেশের মানুষ ভোলেনি। তো দিল্লি পুলিশ এখন যাই বলুক, ভারতবর্ষের মানুষ দেখেছে ওই বাচ্চাটার শরীরে কানে আঘাতের চিহ্ন, বাচ্চাটির মায়ের সারা শরীরে কালশিটে। আমরা বাচ্চাটির মা, শিশুটির আঘাত, তাকে বিশ্বাস করবো না এই সত্যবাদী যুধিষ্ঠির তার নাতি দিল্লি পুলিশকে বিশ্বাস করবো? আসলে দিল্লি পুলিশের মন্ত্র হয়ে গিয়েছে, যাহা বলিব মিথ্যা বলিব, মিথ্যা বই সত্য বলিব না। মানুষ বিচার করছে। দাদা, সংসদে অপারেশন সিন্দুর নিয়ে যে আলোচনা, সেখানে যখন প্রধানমন্ত্রীকে বারবার প্রশ্ন করা হয়েছে, বা বিরোধী যে কংগ্রেসের পক্ষ থেকে বা আপনাদের পক্ষ থেকেও যখন তার কাছে জানতে চাওয়া হয়েছে যে পক কেন অধিগ্রহণ করা হলো না, বা ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা নিয়ে, তখন কিন্তু প্রধানমন্ত্রী স্বয়ং বলছেন যে ট্রাম্পের সাথে তার এই নিয়ে কোনো আলোচনা হয়নি। হবে কি করে? মুরত থাকলে তো আলোচনা হবে, হিম্মত হবে। ট্রাম্প সিজফায়ার ঘোষণা করছে, একবার বিদেশ মন্ত্রক একটা শ্বেতপত্র প্রকাশ করতে পেরেছে, চিঠি দিয়েছে যে আমেরিকার বিদেশ সচিবকে, যে কোন অধিকারে আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট থেকে এইটার ঘোষণা করা হয়, কোন এখতিয়ারে ডোনাল্ড ট্রাম্প এই হুমকি দেয়? হিম্মত হবে? বললাম তো, 56 ইঞ্চি শুধু বাতেলাবাজিতে, কাজের বেলা 16 ইঞ্চি। এবং উনি কি কার্যত পক অধিগ্রহণের ক্ষেত্রে কংগ্রেস বা ইন্দিরা গান্ধীর দিকে তীরটা ঘুরিয়ে দিলেন? আরে বাবা, যাদের আমলে রোজ চীন এসে অরুণাচল দখল করার হুমকি দিচ্ছে, ডোকলাম দখল করার হুমকি দিচ্ছে,
প্যাংগং লেকের বরাবর তারা সেনাবাহিনীর বাংকার বানিয়ে ফেলছে। হিম্মত হয়? এই যে পাকিস্তানে সে টেরোরিজম চালিয়ে চলে গেল, একবারও হিম্মত হলো যে পাকিস্তানে যখন আমাদের দেশের সেনাবাহিনী মুতোর জবাব দিচ্ছিল, সেই সময় দাঁড়িয়ে আমার সেনাবাহিনীর পাশে দাঁড়ানো উচিত ছিল? বিরোধীরা পর্যন্ত সরকারের পাশে দাঁড়িয়ে সেনাবাহিনীকে ফ্রি হ্যান্ড দিয়েছে। অদ্ভুত দুর্ভাগ্য, আমাদের অপদার্থ কেন্দ্রীয় সরকার সেনাবাহিনীকে ফ্রি হ্যান্ড পর্যন্ত দিতে পারে না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।